আসসালামু আলাইকুম। ক্লাস 6 তোমাদের পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। আগের ক্লাসে আমরা মিথজীবিতা নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা পরজীবিতা নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট টপিক রয়েছে, কে খায় কাকে খায়। দেখো, আমাদের এই পরিবেশে অনেক ধরনের প্রাণী আছে যারা অন্য প্রাণীদের খায়, আবার অনেক প্রাণী আছে যারা ঘাস লতা পাতা ইত্যাদি খেয়ে বেঁচে থাকে। তো এরকম অনেক উদাহরণ তোমাদের বইতে আছে, দেখবে। যেমন শেয়াল, এই শেয়ালেরা ছোট বড় ইঁদুর ছোট ছোট প্রাণীদের ধরে খায়। আবার এক ধরনের বন বিড়াল আছে, এরা এই বন বিড়ালরা কি করে, হাঁস মুরগি ছোট ছোট প্রাণী এদেরকে ধরে খায়। তো যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীদের খায়, যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীদের ধরে খায়, তাদেরকে আমরা বলবো মাংসাশী, তাই না? মাংসাশী বানানটা ভুল লিখলাম। মাংসাশী তাদেরকে বলা হচ্ছে মাংসাশী। যে সমস্ত প্রাণীরা অন্য প্রাণীদের খায় তাদেরকে হচ্ছে মাংসাশী। আর যে সমস্ত প্রাণীরা ঘাস লতাপাতা এইসব খায় তাদেরকে বলি তৃণভোজী। তো এখান থেকে দুটো প্রশ্ন তোমরা পেয়েই গেলে, মাংসাশী প্রাণী কাদের বলে, তৃণভোজী প্রাণী কাদের বলে। যারা অন্য কোনো প্রাণীদের ধরে খায় তাদেরকে বলা হয় খাদক। যারা অন্যদের ধরে খায়, যারা অন্য প্রাণীদের ধরে খায় তাদেরকে বলা হচ্ছে খাদক। আর খাদকরা যাদের খায় তারা খাদ্য। খাদকরা যাদের খায় সেটা কি না, খাদ্য। তাহলে খাদক কি বোঝা গেল? খাদক হচ্ছে যারা অন্য প্রাণীদের ধরে খায় তাদেরকে বলা হয় খাদক। আর খাদকরা যেটা খায় সেটাই হচ্ছে খাদ্য। ঠিক আছে, তাহলে কে খায় কাকে খায় টপিকটা সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এরপরে আমরা পরজীবিতা নিয়ে একটু আলোচনা করব। এর পরের বিষয় হচ্ছে কি, পরজীবিতা। এই পোর্শনটা আলাদা করা থাক। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পরজীবিতা। পরজীবিতা, পর মানে অন্য, জীবিত মানে বেঁচে থাকা। অন্য জীবের দেহে বাসা বেঁধে থাকা এবং সেখান থেকে খাদ্য খাওয়া, এটাই হচ্ছে পরজীবিতা। পরজীবিতা মানে অন্যের দেহে বসবাস করা এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করাকে বলা হচ্ছে পরজীবিতা। পরজীবিতা মানে অন্যের দেহে বাস করা ও সেখান থেকে কি নেওয়া, পুষ্টি, সেখান থেকে পুষ্টি গ্রহণকেই বলা হচ্ছে পরজীবিতা। দেখো, মিথজীবিতাও আমরা দেখলাম একে অপরের সঙ্গে বসবাস করছে, কিন্তু মিথজীবিতার সাথে পরজীবিতার যে ডিফারেন্স সেটা হচ্ছে মিথজীবিতাতে দুজনাই উপকৃত হবে, কিন্তু
পরজীবিতাতে কি হবে, একজন উপকৃত হবে এবং অন্যজন ক্ষতিগ্রস্ত হবে, এটাই মেন পার্থক্য। তাহলে পরজীবিতা ব্যাপারটা একটু গোলমেলে ব্যাপার। পরজীবিতা মানে একজন উপকৃত হবে, অন্যজন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এই ধরনের সম্পর্ককে বলা হচ্ছে পরজীবিতা। এর অনেক উদাহরণ আছে, যেমন ধরো একটা উদাহরণ আমি দিচ্ছি, সবার কাছে খুব পরিচিত, সেটা হচ্ছে উকুন। এই উকুন কোথায় থাকে, আমাদের মাথায়, চুলে বা মাথায় আমরা দেখেছি। এই উকুন এক ধরনের পরজীবী। উকুন কি না, এক ধরনের পরজীবী জীব। এরা কি করে, আমাদের মাথায় চুলে বসবাস করে কি করে না, আমাদের মাথা থেকে এরা রক্ত শোষণ করে, নিয়ে এদের খাদ্য কি, তাহলে মানুষের রক্ত এদের খাদ্য। দেখো আমার শরীরে রক্ত যদি খেয়ে নেয় তাহলে কি হচ্ছে না, আমার ক্ষতি হচ্ছে, তাই না? উকুন যদি আমার খাদ্য খেয়ে নেয়, মাথার রক্ত খেয়ে নেয় খাদ্য হিসেবে, তাহলে আমার ক্ষতি হবে। তাহলে উকুন হচ্ছে এক ধরনের পরজীবী জীব, যেটা আমাদের ক্ষতি করছে আর নিজে আমাদের থেকে রক্ত নিয়ে উপকৃত হচ্ছে। ঠিক একই রকম আরেকটি জীবের কথা বলি, কৃমি। আমাদের অন্ত্রে বসবাস করে। এই কৃমি কি করে, আমাদের খাদ্য রস বা পুষ্টি নিয়ে নেয় আমাদের শরীর থেকে, নিয়ে আমাদেরকে ক্ষতি করে দেয়। তাহলে এই কৃমিও কিন্তু এক ধরনের পরজীবী। এরকম পরজীবী অনেক রয়েছে। এগুলো আমি প্রাণীদের পরজীবী বললাম, উদ্ভিদের ক্ষেত্রেও আছে। উদ্ভিদের এক ধরনের পরজীবী আছে যার নাম হচ্ছে কি, স্বর্ণলতা। কি নাম? একটা উদ্ভিদ পরজীবীর যদি নাম বলা হয় তাহলে বলবে স্বর্ণলতা, কারণ এটা সোনালী রঙের দেখতে হয়, লতানো। এটা বিভিন্ন গাছের সাথে দেখবে জড়িয়ে বাসা বেঁধে রয়েছে। কুল গাছে থাকে এই ধরনের বিভিন্ন ধরনের এক ধরনের লতা। এই লতা গাছগুলো কি করে না, অন্য গাছের ওপর জড়িয়ে বসবাস করে এবং সেই অন্য গাছ থেকে কি করে, রস শোষণ করে বেঁচে থাকে। আর এরা হলুদ হলুদ দেখতে হয় বলে নাম স্বর্ণলতা। তাহলে অন্য গাছ থেকে কি করে, পুষ্টি রস শোষণ করে নেয়, নিজে কিছু করে না, অন্য গাছ থেকে পুষ্টি রস শোষণ করে। তাহলে একটা উদ্ভিদ পরজীবিতার নাম হচ্ছে স্বর্ণলতা। আর প্রাণী পরজীবী হচ্ছে উকুন, কৃমি, এগুলো। ঠিক আছে? তো এরকম অনেক পরজীবী আমাদের দেহে বসবাস করে, যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। সেরকম কিছু পরজীবীর নাম আমরা জানবো, যেমন ধরো যক্ষ্মার জীবাণু। ঠিক আছে? যক্ষ্মা এর এক ধরনের জীবাণু আছে। যক্ষ্মার জীবাণু আসলে এক ধরনের ব্যাকটেরিয়া। এরা কোথায় বসবাস করে, আমাদের ফুসফুসে, হাড়ে, এছাড়াও বিভিন্ন অঙ্গে এরা বসবাস করে। এই অংশটা একটু মুছছি, লিখতে সুবিধা হবে। তাহলে প্রথম একটা পরজীবীর কথা বলছিলাম, সেটা হচ্ছে নাম যক্ষ্মা। এই যক্ষ্মার পরজীবী কি করছে না, এক ধরনের জীবাণু, যেটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় বসা বাঁধছে এবং আমাদের অনেক ক্ষতি করে দিচ্ছে, আমাদের অনেক ক্ষতি করছে। কীরকম ক্ষতি করছে দেখো, জ্বর হচ্ছে, দেহের ওজন কমে যাচ্ছে, কাশি হয়। ঠিক আছে? আর এরা বসবাস করে কোথায়, আমাদের ফুসফুসে, মেনলি ফুসফুসে, হাড়, এছাড়া অনেক অন্যান্য অঙ্গে থাকে। আমি তোমাদের কৃমির কথা বললাম, এবার লিখছি ফিতা কৃমি। এটাও এক ধরনের কৃমি, এটাও আমাদের অন্ত্রেই বসবাস করে। পাকস্থলী, অন্ত্র, পেশি, মস্তিষ্ক, এসব জায়গায় বসবাস করে আমাদের ক্ষতি করে। কী ধরনের ক্ষতি হয়
পুষ্টিরস কমে যায়, দুর্বলতা হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, ইভেন খিঁচুনি পর্যন্ত হয়। এই ধরনের শারীরিক অসুবিধাগুলো দেখা যায়। এরপরে আছে ম্যালেরিয়ার জীবাণু আছে। এই ম্যালেরিয়ার জীবাণু কি করে না, ম্যালেরিয়া রোগের কথা শুনেছে সবাই। ম্যালেরিয়ার জীবাণু আমাদের যকৃতে, লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে এবং আমাদের ম্যালেরিয়ার জ্বর হয়, তাই না? খিঁচুনি হয়, জ্বর হয়, দুর্বলতা হয়ে যায়, রক্তল্পতা হয়, এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয়। এছাড়া আরও অনেক রোগ আছে, যেমন আমাশয়ের যে জীবাণু, এটা আমাদের অন্ত্রে বসবাস করে, ঠিক আছে? এরকম আমাদের বারবারে পাতলা পায়খানা হয়। তো এরকম যত রকমের জীবাণু রয়েছে যেগুলো আমাদের শরীরে রোগ সৃষ্টি করে, তারা সবাই পরজীবী। যে সমস্ত, যেমন কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া, প্লেগ, এই ধরনের বিভিন্ন জীবাণু আছে, রোগ আছে, যেগুলো সব পরজীবী দ্বারা আক্রান্ত। মানে পরজীবীরা মেনলি, বেশিরভাগ পরজীবী কিন্তু কি করে না, আমাদের শরীরে রোগ সৃষ্টি করতে সক্ষম, ঠিক আছে? তার মানে পরজীবী সম্পর্কটা এমন যে একজন আরেকজনের সাথে থাকবে, কিন্তু একজন উপকৃত হবে আর একজন ক্ষতিগ্রস্ত হবে। পরজীবী যার ওপরে থাকে, মানে যে, সেটা উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, তাকে বলা হয় পোষক। যেখানে বসবাস করে তাকে বলা হয় পোষক। এই পোষক সব সময় ক্ষতিগ্রস্ত হয়, আর পরজীবীটা কি হয় না, সব সময় উপকৃত হয়। এটা হচ্ছে পরজীবিতার সম্পর্ক। বোঝা গেল? মিথজীবিতার মতো পরজীবিতা। তাহলে এখান থেকে তোমরা পরজীবিতা কাকে বলে পড়বে এবং কতগুলো পরজীবিতার উদাহরণ দেখবে। এরপরে আর কিছু টপিক আছে যেগুলো আমরা একটু হালকা করে জানবো। সেটা হচ্ছে কি, যে অন্যান্য প্রাণীদের ওপর মানুষ যেভাবে নির্ভর করে, আমাদের তো নির্ভরতার শেষ নেই। আমরা কিভাবে গাছের ওপর নির্ভর করি সেগুলো তোমরা জেনেছ। এখন আমরা জানব যে আমরা মানুষরা প্রাণীর ওপর কিভাবে নির্ভরশীল হয় বিভিন্ন ক্ষেত্রে। এক হচ্ছে যেমন খাবারের জন্য। খাবারের জন্য তো আমরা প্রথমেই উদ্ভিদের ওপর নির্ভরশীল বলেছি, কারণ আমরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না। এছাড়াও আরও অনেক খাবার আছে যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, প্রকৃতি থেকে পেয়ে থাকি। যেমন ধরো মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো সবই তো প্রাণী থেকে পাই, তাই না? তাহলে খাবারের জন্য আমরা প্রাণীদের ওপর নির্ভরশীল, উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার এই যে দুধ, ঘি, নানা রকম মাখন, ছানা, ঘোল, এগুলো আবার আমরা দুধ থেকে পেয়ে থাকি। তাহলে সমস্ত রকমের খাবার। আবার দেখো মধু, এই মধু আমরা কোথা থেকে পাই? মৌমাছি প্রাণীরা কি করে, মধু তৈরি করে, সেখান থেকে আমরা মধু পাই। তো এইভাবে আমরা খাবারের জন্য বিভিন্ন প্রাণীদের ওপর নির্ভরশীল হই। যেমন হচ্ছে হাঁস, মুরগি, গরু, ছাগল, তাই না? মৌমাছি ইত্যাদি। তো তোমরা খাবারের জন্য তারা কোন কোন প্রাণীর উপর নির্ভরশীল নিশ্চয়ই বলতে পারবে, বা মানুষরা কিভাবে খাবারের জন্য অন্য প্রাণীদের উপর নির্ভরশীল সেই প্রশ্নটা নিশ্চয়ই লিখতে পারবে। একটু ভাষা দিয়ে ভালো করে লিখবে। নেক্সট হচ্ছে জামা কাপড়ের জন্য। জামা কাপড়ের জন্য আমরা কিন্তু অন্যান্য প্রাণী বা উদ্ভিদের ওপর নির্ভরশীল। যেমন আমাদের ধরো জামা কাপড় আমরা যেগুলো পরি, সুতির জামা হয়, সিল্কের জামা হয়, তাই না? তো এই ধরনের জামা কাপড়গুলো কী থেকে তৈরি? বা উলের জামা তৈরি পাই আমরা। তো সুতির জামা আমরা কোথা থেকে পাই না, সুতির জামা আমরা তুলো থেকে পাই। তুলো গাছে তুলো হয়, শিমুল তুলো, অন্যান্য তুলো থেকে কি হয় না, তুলো গাছ থেকে
সুতো তৈরি হয়, সেখান থেকে সুতির জামা তৈরি হয়। আর সিল্কের জামাগুলো কোথা থেকে হয় না, রেশম মতের যে গুটি, সেই রেশম মত থেকে আমরা সিল্ক পাই, তাই না? তো এরকম আমরা উদ্ভিদ প্রাণী সবার ওপর জামা কাপড়ের জন্য নির্ভরশীল হয়ে থাকি, তাই না? এবং আমরা উল কোথা থেকে পাই? বিভিন্ন প্রাণী থেকে উল পাই। যেমন ধরো আমরা ভেড়া থেকে উল পাই। এছাড়াও আরও অন্যান্য প্রাণী থেকে আমরা উল পাই। তাহলে আমরা মানুষেরা খাবারের জন্য প্রাণীদের ওপর নির্ভরশীল হচ্ছি, জামা কাপড়ের জন্য নির্ভরশীল হচ্ছি। এরপরে আমরা দেখো একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওষুধ। এই ওষুধের জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের ওপর নির্ভরশীল। প্রাণী এবং উদ্ভিদের ওপর আমরা কিন্তু খুব বেশিভাবে নির্ভরশীল। কীরকম দেখো, আমরা ওষুধ যেগুলো খাই সেগুলো বিভিন্ন প্রাণী থেকে পাই। যেমন সাপের বিষ থেকে ওষুধ তৈরি হয়, তাহলে প্রাণী থেকে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন মাছের যকৃৎ নিঃসৃত তেল, কড, হ্যালিবার্ড, হাঙর, এই যে সামুদ্রিক মাছগুলো আছে, এদের যকৃৎ থেকে এক ধরনের তেল পাওয়া যায়। এই তেলে থেকে এক ধরনের ওষুধ তৈরি হয়, মানে ভিটামিন তৈরি হয়। এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। এবার তোমাদেরকে জানতে হবে এই ভিটামিন কি। তেলে কি থাকে? ভিটামিন থাকে। কি কি ভিটামিন থাকে? ভিটামিন এ আর ডি মেনলি থাকে। তো এই ভিটামিন হচ্ছে এমন এক ধরনের খাবার, এই খাবার আমরা যদি না খাই তাহলে আমাদের শরীরে রোগ লক্ষণ দেখা দেয়। এটা আমাদের দেহকে পরিপুষ্ট করতে সাহায্য করে না, মানে আমাদের দেহকে বৃদ্ধি, মোটাসোটা হতে সাহায্য করে না, কিন্তু দেহের রোগ প্রতিরোধ করে। ভিটামিন হচ্ছে এমন এক ধরনের খাদ্য উপাদান, যেটা জরুরি খাদ্য উপাদান, যেটা আমাদের দেহে বৃদ্ধি, পুষ্টি ঘটাতে সাহায্য করে না, কিন্তু দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, তাকে বলা হচ্ছে ভিটামিন। তো যকৃৎ, এই বিভিন্ন সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত যে তেল, এই তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি থাকে। এই এ এবং ভিটামিন ডি এর কি কাজ না, আমাদের হাড়, দাঁত এগুলো মজবুত করে। এছাড়াও ভিটামিন এ আর ভিটামিন ডি যেগুলো পাওয়া যায়, এগুলো আমাদের ভিটামিন ডি আমাদের হাড় ভালো রাখতে সাহায্য করে, এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, রাতকানা রোগ প্রতিরোধ করে, এই ধরনের বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে থাকে। তাহলে দেখো আমরা মানুষরা খাদ্যের জন্য এবং জামা কাপড়ের জন্য এবং ওষুধের জন্য কিভাবে এক অন্যের ওপর নির্ভরশীল হচ্ছি। তাহলে এই যেটুকু টপিক আমি পড়ালাম, সেখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেগুলো কি কি আমি একবার লিখে দিচ্ছি, ঠিক আছে? এক হচ্ছে এক নম্বর লিখবে মাংসাশী ও তৃণভোজী তাহলে যে টপিকটা আমরা আজকে জানলাম সেখান থেকে যে প্রশ্নগুলো তোমরা রেডি করবে আমি লিখে দিয়েছি। দেখো, মাংসাশী তৃণভোজী প্রাণী কাকে বলে, উদাহরণ, খাদ্য খাদক কাকে বলে, পরজীবিতা কাকে বলে, বিভিন্ন প্রকার পরজীবিতার উদাহরণ বইতে আছে দেখবে। এর সাথে সাথে দেখবে বইতে একটা ছক দেওয়া আছে যক্ষা, ম্যালেরিয়া, বিভিন্ন রোগ সম্পর্কে, ওই ছকটা রেডি করবে। এবং উদ্ভিদ পরজীবিতার নাম কি, স্বর্ণলতা, কোন গাছে থাকে, কুল গাছে থাকে, এগুলো পড়বে। এবং মানুষ খাবার, জামা কাপড়, ঔষধের জন্য কিভাবে অন্য প্রাণীর ওপর নির্ভরশীল, এটা পড়বে। ভিটামিন কি বা ভিটামিন কাকে বলে, এছাড়াও ভিটামিন এ ও ডি কোথা থেকে পাওয়া যায় এবং এদের কাজ লেখো। তাহলে এই প্রশ্নগুলো প্রত্যেকে খাতায় লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।